আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে লাস্ট টপিকস যেটা যেটা আমি বলেছিলাম, যদি কোয়েশ্চেন একটু আনকমন আসে তাহলে আমাদের এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতে পারে বা এই টপিকস থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমরা যে মেইন দুইটা টপিকস ছিল, অর্থ ব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনা রেখা, এই দুটো টপিকস আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা পড়ব মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো এইখানে আমরা কি বলেছি যে প্রত্যেক সমাজে যে কোনো সমাজেই মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, অর্থাৎ আমি যখন কোনো কিছু উৎপাদন করতে যাব তখন আমাকে কি ফেস করতে হবে, যে আমি কোন দ্রব্য এবং তা কতটুকু পরিমাণে উৎপাদন করব। তারপরে আছে কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ আমি কোনো কিছু উৎপাদন করার ডিসিশন নেওয়ার পরে আমি সেটা নির্ধারণ করব সেটা আমি কিভাবে, অর্থাৎ কোন উপায়ে কোন কৌশলে সেটা আমি উৎপাদন করব। অর্থাৎ প্রত্যেক দেশই দুটো কৌশল অবলম্বন করে। কোনো দেশ হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল নির্ভর করে, বা কোনো দেশ হয়তোবা পুঁজিনিবিড়। যে দেশে শ্রমিক সস্তা, অর্থাৎ সহজেই শ্রমিক পাওয়া যায় এবং যেখানে পুঁজির স্বল্পতা রয়েছে সে দেশ হয় শ্রমনিবিড়। অন্যদিকে যে দেশে শ্রমিকের মূল্য বেশি এবং যেখানে পুঁজির কোনো অভাব নেই সে দেশ হয় পুঁজিনিবিড়। সাধারণত বিশ্বের উন্নত দেশগুলা পুঁজিনিবিড় অর্থনৈতিক কৌশলকে ফলো করে উৎপাদন করে, এবং আমাদের মতো উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ শ্রমনিবিড় উৎপাদন কৌশলকে অবলম্বন করে উৎপাদন করে। তারপরে আমরা যে কথাটি, যে তৃতীয় যে সমস্যাটি আছে সেটা হচ্ছে কার জন্য। অর্থাৎ আমি যখন দুইটা সমস্যা ফেস করার পরে, অর্থাৎ কি এবং কতটুকু পরিমাণে কিভাবে উৎপাদন করব সেটা ডিসিশন নেওয়ার পরে আমি চলে আসব সেটা আমি কার জন্য উৎপাদন করব। অর্থাৎ আমার যে লক্ষ্য উৎপাদনের, সে জায়গায় আমাকে অবশ্যই ডিসিশন নিতে হবে আমি যে উৎপাদন করছি সেটা কার জন্য। অর্থাৎ যদি আমার দেশে ধনিক শ্রেণীর মানুষের সংখ্যা বেশি থাকে তাহলে আমি তাদের জন্য উৎপাদন করব, আর যদি আমার দেশে গরিব শ্রেণীর মানুষের সংখ্যা বেশি থাকে তাহলে আমি তাদের জন্য উৎপাদন করব। তারপরে এখানে দেখো, আমরা এই কোয়েশ্চেনগুলো আমাদের কিভাবে আসে, চিত্র দেয়া থাকে সেখান থেকে আমাদের বুঝতে হয় যে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে। তবে এই পর্যন্ত এই চিত্রটাই আমাদের এসেছে, অর্থাৎ কি এবং সেটা কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে, এই দুটো আমি এখন পর্যন্ত পাইনি। তারপরও আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। অর্থাৎ যদি প্রশ্নে উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া থাকে, অর্থাৎ ভূমিয়কে একটা দ্রব্য, লম্বকে আরেকটা দ্রব্য, এবং বলা হয় উদ্দীপকে মৌলিক অর্থনৈতিক সমস্যার কোন সমস্যার কথা বলা হয়েছে, তাহলে আমরা নির্দ্বিধায় বলবো যে উদ্দীপকের চিত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যার কথা বলা হয়েছে, অর্থাৎ কি এবং কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা বুঝি যে এখানে দুটি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হয়। তারপরে যদি এটা হচ্ছে তোমাদের সব সময় ম্যাক্সিমাম টাইমে এটাই আসে, কিন্তু এগুলো তারপর আমরা জানবো কিভাবে উৎপাদন করবে। যদি এই কোয়েশ্চেনটা আসে তাহলে চিত্রটা এরকম হবে, সম উৎপাদন রেখা দেয়া থাকবে এবং হয়তোবা একদিকে শ্রম এবং ভূমিয়কে যদি শ্রম থাকে লম্বকে মূলধন থাকবে, আবার লম্বকে যদি শ্রম থাকে ভূমিয়কে মূলধন থাকবে। শ্রম মূলধন চিত্রটা হবে এরকম, সম উৎপাদন রেখার মাধ্যমে দুইটা অক্ষে, একটা অক্ষে শ্রম এবং অন্য অক্ষে মূলধন দেখানো হবে। তারপরে আমাদের যে কোয়েশ্চেনটা যদি আমাদের আসে কার জন্য উৎপাদন করা হবে, সেই জায়গায় আমাদের একটা ভূমি অক্ষে হয়তোবা
দৈনিক শ্রেণী থাকবে এবং লম্বককে, এটা আমি এখানে চিত্রটা দেখাচ্ছি যে হয়তো বা আমাদের চিত্র এরকম থাকবে, ভূমিয়ককে হচ্ছে আমার ধনিক শ্রেণী এবং লম্বককে হচ্ছে আমার গরিব শ্রেণী। অর্থাৎ আমরা এই লেখাটা মূল বিন্দুর দিকে অবতল হবে এবং অনেকটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার মতোই থাকবে, পি আর আর থাকবে। অর্থাৎ কোন বিন্দুতে ধনিক শ্রেণী বেশি হবে এবং কোন বিন্দুতে গরিব শ্রেণী বেশি হবে, এটাই বোঝানো হবে। আমরা বুঝলাম তিনটারই চিত্র আমরা আসলে আমরা বর্ণনা করতে পারবো। কেন? যদি প্রথমটা আসে তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র আসবে, দুটা দ্রব্যের নাম দেয়া থাকবে। যদি দ্বিতীয়টা আসে তাহলে আমাদের আমরা কিভাবে উৎপাদন করব, উৎপাদন কৌশল অনুযায়ী, অর্থাৎ আমার শ্রম এবং ভূমিয়ককে হয়তো শ্রম এবং লম্বককে ক্যাপিটাল থাকবে, অর্থাৎ মূলধন থাকবে বা পুঁজি থাকবে। তারপর 3 নাম্বার যেটা, এটাতে আমাদের দুইটা সাইডে কার জন্য মানে কি, এখানে দুটা শ্রেণী থাকবে, ধনী এবং গরিব। তার মানে চিত্র দেখেই আমরা বুঝতে পারবো আমাদের কোন কোয়েশ্চেনটা পরীক্ষায় এসেছে। এখানে আমি একটা উদ্দীপক লিখেছি, অর্থাৎ একটা উদ্দীপক অঙ্কন করেছি। এখানে এটা হচ্ছে ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড 2018 সালে এসেছে। এখানে একটা চিত্র দেয়া আছে এবং এই চিত্র অনুযায়ী বলা হয়েছে এখানে ই বিন্দু থাকবে এবং এখানে এক বিন্দু থাকবে। একটা চিত্র দেয়া আছে এবং চিত্রে বলা হয়েছে উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। আমি আশা করছি এই চিত্র দেখার পরেই তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কোন মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে। তো আমরা দেওয়া আছে দিয়ে চিত্রটি অঙ্কন করব এবং আমরা বলবো উদ্দীপকে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যার কথা বলা হয়েছে, অর্থাৎ কি দ্রব্য এবং তা কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে। লম্বককে দেয়া আছে ওয়াই দ্রব্য, ভূমিয়ককে দেয়া আছে এক্স দ্রব্য। আমরা কিভাবে শুরু করব, দেয়া আছে দিয়ে চিত্রটা অঙ্কন করব, তারপর আমরা বলবো উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে তা হলো কি দ্রব্য এবং তা কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে। নিম্নে আমরা কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা আমরা দিব, যে এখানে বলছে কথা বলা হচ্ছে তা ব্যাখ্যা করো, এই চিত্রের বর্ণনাটা আমরা দিব। এখন আমরা এইভাবে লিখব যে উপরের চিত্রে ও এক্স ভূমিয়ককে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্বককে ওয়াই দ্রব্য ধরা হয়েছে বা দেখানো হয়েছে। আমি যেহেতু এটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করছি না, এই কারণে এটাকে আমি ডিটেলসে না লিখে আমি লিখব যে এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা বা এ বি সি ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা দেশের। তারপর আমি যেটা বলবো যে দেশের সকল সম্পদ যদি এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়, অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদনে নিয়োজিত করা হয়, তাহলে ওডি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা হবে। আর যদি সমস্ত সম্পদ ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় তাহলে সর্বোচ্চ ওয়ে পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা হবে। অর্থাৎ আমি যদি আমার সমস্ত সম্পদ দিয়ে আমি এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য 0 হয়ে যাবে, আমি ওডি পরিমাণ সর্বোচ্চ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। আর যদি আমি আমার সমস্ত সম্পদ দিয়ে ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য 0 হয়ে যাবে এবং আমি সর্বোচ্চ পরিমাণ ওয়ে পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। তারপরে দেশের ভোক্তাদের প্রয়োজনে যদি দুটি দ্রব্যই উৎপাদন করা প্রয়োজন হয় এবং যদি উৎপাদক বি বিন্দুতে উৎপাদন করে তাহলে ও ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য এবং ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করবে। এখন যদি উৎপাদক বা এই দেশে, যদি আমি ডিটেলসে বলছি যে আমিও হতে পারি, দেশের মানুষের কথাও বলতে পারি এর সাথে, যদি উৎপাদক মনে করে ওয়াই দ্রব্য অপেক্ষা তার কাছে এক্স দ্রব্য অধিক জরুরি বা অধিক প্রয়োজন, তাহলে সে ওয়াই দ্রব্যের উৎপাদন কমিয়ে এক্স দ্রব্যের উৎপাদনটা বাড়াবে। অর্থাৎ ওয়াই দ্রব্য ও ওয়াই টু থেকে কমে ও ওয়াই ওয়ানে চলে আসবে এবং এক্স দ্রব্য ও এক্স ওয়ান থেকে বেড়ে ও এক্স টুতে চলে আসবে। এর কারণ হচ্ছে
আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে চাইলে আমি সব উৎপাদন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমার প্রয়োজনের উপর ভিত্তি করে কোনো একটা দ্রব্য যদি আমি বেশি উৎপাদন করতে চাই, তাহলে অবশ্যই অন্য দ্রব্য আমাকে ছাড় দিতে হবে। এডি রেখার ভিতরে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু আমরা সেটা করলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, আর এফ বিন্দুতে তো সম্ভবই না। এখন এই পর্যন্তই আমাদের কোয়েশ্চেন শেষ। এখন আমাদের ঘ নাম্বারে বলেছে ই ও এফ বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যৌক্তিকতা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। এটা আমরা ওই যে উৎপাদন সম্ভাবনা রেখায় ঘ নাম্বারে যেভাবে পড়েছিলাম আমরা এইভাবেই করব। আমরা একই বর্ণনা, কিন্তু আমরা একইটাই বারবার বলছি, তার মানে কি বর্ণনার কিন্তু তেমন কোনো চেঞ্জ নাই। আবার আমরা ঘ নাম্বারে এভাবেই বলবো, উপরের চিত্রে এক্স ভূমিয়ককে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্বককে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। এস ডি বা এ বি সি ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তারপরে হচ্ছে আমরা যদি এই এবিসিডি উৎপাদন সম্ভাবনা রেখার সাপেক্ষে ই বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে উৎপাদন করা সম্ভব, কারণ এটি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত। কিন্তু যদি আমরা এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, কিছু সম্পদ অব্যবহৃত থেকে যায়। আর যদি আমার এ বি সি ডি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে আমি এফ বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে সেটা আমার জন্য সম্ভব না, কারণ সেই পরিমাণ সম্পদ আমার নাই। অর্থাৎ ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিন্তু যৌক্তিক না, এবং এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভবই না। এই হচ্ছে আমাদের আজকের টপিকস, এই পর্যন্তই আমাদের শেষ। তারপরও আমি ছোট্ট একটা টপিকস আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। অর্থাৎ সুযোগ ব্যয়টাতে অনেক সময় কোয়েশ্চেন আসে। তো সুযোগ ব্যয়ের ধারণাটি আমরা জানি, তোমরা সবাই সেটা বুঝো যে সুযোগ ব্যয়টা কি। সুযোগের জন্য ব্যয়টাই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ আমি যদি একটা দ্রব্য ব্যবহারের সুযোগ নেই, তাহলে আমার অন্য দ্রব্যের ব্যবহারের পরিমাণ ছেড়ে দিতে হবে। আমি নতুন করে আর চিত্র অঙ্কন করব না। আমি এটা দিয়ে বোঝাতে পারি যে আমরা এখানেও কিন্তু সুযোগ ব্যয়ের কথাটি আমরা ব্যাখ্যা করতে পারি। এটাতে দেখা যায় যে আমরা যদি ওয়াইটা মাইনাস করি, তাহলে আমরা কি ডেল এক্সটা বাড়াতে পারি। অর্থাৎ আমি যদি মনে করি ওয়াই দ্রব্য অপেক্ষা আমার এক্স দ্রব্য অধিক প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি ওয়াই টু থেকে আমি ওয়াই দ্রব্য উৎপাদন কমিয়ে ওয়াই ওয়ানে আনবো। অর্থাৎ এতটুকু ছাড় দিয়ে আমি এদিকে এক্স দ্রব্য উৎপাদনের সুযোগ নিব ও এক্স টু। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ আমি একটা জিনিস পাওয়ার জন্য অন্য জিনিস আমি যতটুকু ছেড়ে দিব, সে ছেড়ে দেওয়ার পরিমাণটাই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ সুযোগের জন্য ব্যয় করা, আমি একটা জিনিসের সুযোগ নেওয়ার জন্য অন্যটাকে আমি ছাড় দিব। আমাদের প্রথম অধ্যায়ে আর কোনো কোয়েশ্চেন বাকি নেই। যত টপিকস আমাদের বোর্ডে ছিল আমি সবগুলোই পড়েছি। ইনশাল্লাহ যখন আমার ফুল সিলেবাস আমি কমপ্লিট করে ফেলবো, তারপরে আমি আবার শুরু করব বোর্ড কোয়েশ্চেন সলভ করা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।